ত্রিভুজের ক্ষেত্রে নতুন আরেকটা রুলস যদি আমরা দেখি যে কেমন হতে পারে। একটা ত্রিভুজ নিলাম, এ বি সি। একটা ত্রিভুজ যদি হয়, তাহলে এই ত্রিভুজে যদি তিনটা বাহুর মান দেয়া থাকে, তাহলে আমরা জানি যে আসলে যদি এ বাহু এদিকে থাকে অর্থাৎ এ কোণ এদিকে থাকে, তাহলে এ বাহু যেটা ধরে নেবো সেটা হচ্ছে কি তার বিপরীত দিকে, অর্থাৎ এখানে যে কোণটা থাকবে তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটাকে আমরা ধরে নেবো কি এ। যদি বি থাকে তাহলে তার বিপরীত দিকে কি ধরে নেবো বি, এবং সি বিপরীত দিকে সি। এখন এই তিনটা যদি বাহু দেয়া থাকে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে, এ বি সি তিনটা বাহু দেয়া আছে, তাহলে এই তিনটা বাহুর ক্ষেত্রে আমরা আসলে কোণগুলোকে যদি নির্ণয় করতে চাই, তোমাকে তিনটা বাহু দিয়ে দিলে কোণগুলো আসলে কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখি। যে যদি আমরা এ কোণটাকে নির্ণয় করতে চাই, তাহলে cos এ কোণ সমান হবে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, অর্থাৎ তার এটা নির্ণয় করার জন্য একটা ফর্মুলা হচ্ছে কি cos এ কোণ সমান কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। অর্থাৎ তুমি যখন এ কোণটাকে নিবা, এ কোণ নিবা, তখন কি হবে এখানে মাইনাস কি দিবা, যে কোণ নিছো তার বিপরীত দিকে যে বাহুটা আছে সেই বাহুটাকে মাইনাস করে দিবা। একইভাবে যদি আমরা বি কোণটাকে নিতে চাই, তাহলে cos বি কোণ সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হবে কে, মাইনাস হবে হচ্ছে কি আমরা কোন কোণ নির্ণয় করছি বি কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহুকে বি, তাহলে কি বি স্কোয়ার মাইনাস টু এ সি। অনুরূপভাবে যদি তুমি সি কোণ নির্ণয় করতে চাও, তাহলে একই ফর্মুলা, জাস্ট কি বসাবো cos সি কোণ সমান কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে কি, যেহেতু সি কোণ নিতে যাচ্ছি তার মানে কি সি কোণের বিপরীত থেকে সি, সি স্কোয়ার বাই টু এ বি। অর্থাৎ যারা প্লাস থাকবে তাদেরকে আমরা নিচে গুণ করে দেবো আর কি টুর সাথে। এটা হচ্ছে কি আমাদের কোণ যদি বাহু দেওয়া থাকে তাহলে কোণ নির্ণয়ের একটা ফর্মুলা, এটা আমাদের লাগবে আসলে। এবার আমরা দেখবো বহুল পরিচিত আসলে ভেক্টরের সামন্ত্রিক সূত্র। এই সূত্রটা আসলে আমরা ডিপ্লোমায় অনেক করে থাকি, এখানেও একটু করবো, আসলে দেখি কিভাবে কি করা যায়। ভেক্টরের সামন্ত্রিক সূত্র, ভেক্টরের সামন্ত্রিক সূত্রটা কি, যে কোনো একটা সামন্ত্রিক যদি আমরা চিন্তা করি যে এটা একটা যদি সামন্ত্রিক হয়, তাহলে কোনো একটা সামন্ত্রিকের যে কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, অর্থাৎ কোনো একটা সামন্ত্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে সেই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি এবং লব্ধির দিক নির্দেশ করে থাকে। তার মানে আমরা যদি এখানে এ বি সি ডি একটা ভেক্টরকে চিন্তা করে থাকি, অর্থাৎ একটা এ বি সি ডি কে যদি একটা সামুদ্রিক চিন্তা করে থাকি, তাহলে এই সামুদ্রিকের এ বি এবং এডি এই দুটাকে যদি আমরা চিন্তা করছি যে এরকম একটা কৌণিক বিন্দু থেকে দুটা কি বাহু, সন্নিহিত বাহু, এই বাহু দুটাকে আমরা কি ভেক্টর হিসেবে ধরে নিতেছি যে আসলে এই দুটা একটা কি ভেক্টর নির্দেশ করতে, একটা পি ভেক্টর একটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমাকে বলতেছে যে কোন একটা সামুদ্রিকের কোন কৌণিক বিন্দু থেকে কোন একটা সামুদ্রিকের কোন একটা কৌণিক বিন্দু, এই বিন্দু ধরলাম, সেই বিন্দু থেকে সন্নিহিত বাহু দুটা কি এ বি এবং এডি, এই বাহু দুটার ভেক্টর রাশি যদি নির্দেশ করা হয়, তার মানে একটা ভেক্টর দিলাম পি ভেক্টর, ওকে, আরেকটাকে ধরে নিলাম কিউ ভেক্টর। যদি এরকম হয়, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ অর্থাৎ সামুদ্রিকের কর্ণটা কি করবে, তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটা হচ্ছে সামুদ্রিকের সূত্র। এই ভেক্টর এবং এই ভেক্টর দুটো ভেক্টরের মাঝামাঝি একটু যদি কোণ ধরে নিই, সে কোণটা কত আলফা ধরে নিচ্ছি আপাতত। এরপরে তাদের ফর্মুলা অনুযায়ী একটা কর্ণ অঙ্কন করলাম এ এবং সি, কোন একটা সামুদ্রিকের এই এ বিন্দু থেকে একটা কর্ণ অঙ্কন করলাম, সেই কর্ণটাকে নাম দিচ্ছি কি আর, অর্থাৎ লব্ধি ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স যেটাকে বলি লব্ধি ফোর্স। এই লব্ধি ফোর্সটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা প্রমাণ করবো আসলে লব্ধি ফোর্সটা কিরকম হতে পারে। তাহলে প্রমাণের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এইটা যদি কিউ হয়, আমরা সামুদ্রিকের ক্ষেত্রে জানি যে তাদের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান থাকে, তাহলে এটা যদি কিউ হয় এই ভ্যালুটাও কি হবে কিউ হবে, এবং এটা যদি পি হয় তাহলে এটা কি হবে, এটাও পি হবে, পি ভেক্টর হবে। ঠিক আছে, যেহেতু সামুদ্রিক, সামুদ্রিকের সবকিছু কি তাদের বিপরীত যে বাহুগুলো থাকে এরা পরস্পর সমান থাকে। এখন আমরা ধরে নিতেছি যে এইখান থেকে এই দুটো ভেক্টরের মাঝামাঝি যে কোণ এটা হচ্ছে আলফা, এবং লব্ধির সাথে নিচের যে ভেক্টরটা আছে পি ভেক্টর, সেই ভেক্টরের কোণটাকে ধরে নিতেছি কি থিটা। এটা আমরা অ্যাজ ইউজুয়াল ধরে থাকি আর কি। এরপর এখন আমরা দেখি যে এটা একটা কোণ উৎপন্ন করছে, এখান থেকে এইটুকু আলফা, তাহলে এইটাকে যদি একটু এক্সটেন্ড করি, দেখো তো
এই কোণটা যদি আলফা হয়, যেহেতু ভেক্টর রাশি কি কি সামুদ্রিকের দুটো বাহু পরস্পর কি সমান, তাহলে তাদের কোণগুলো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে এইটুকু যদি আলফা হয়, এখান থেকে এইটুকু কত হবে, অবশ্যই আলফা, আলফাই হতে হবে। তাহলে এই জায়গা থেকে এইখান থেকে আমি এইটুকু কত বলতে পারি, বের করা কি পসিবল? পসিবল। কারণ হচ্ছে কি আমরা জানি যে কোনো একটা সরলরেখা যদি এরকম থাকে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে তার কোণ, সেটা কত, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা, তাহলে এখান থেকে এইটুকু 180 ডিগ্রি, 180 থেকে যদি আমরা আলফা কোণটাকে বাদ দিই, তাহলে কি আসতেছে, এখান থেকে এইটুকু 180 মাইনাস আলফা, টোটাল 180 থেকে যদি আমরা আলফা ডিগ্রি কোণ বাদ দিই, তাহলে কি পাবো আমরা, বি এর যে কোণটা আছে, এই সামুদ্রিকের বি এর কোণটা বের করে ফেললাম। এখন আমরা যদি চিন্তা করি যে এ বি সি একটা যদি ত্রিভুজকে চিন্তা করে নিই, তাহলে ত্রিভুজ এ বি সি হতে আমরা কি লিখতে পারি, একটু আগেই দেখে আসলাম যে কোনো একটা ত্রিভুজ খুলছে কি হয়, যে ত্রিভুজের যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে, যদি আমরা কোনো একটা কোণ নির্ণয় করতে চাই, তাহলে কি, তাহলে এখানে দেখো তো এই বাহুটার মান কি পি, এই বাহুটার মান কিউ, এবং এখান থেকে এই বাহু ত্রিভুজের এটার মান কি আর। তাহলে আমরা যদি কস বি কোণটাকে নির্ণয় করতে চাই, তাহলে কি করা যায়, কস বি কোণ সমান কি লিখবো, অবশ্যই কসে এই যার যে কোণ নির্ণয় করবো তার বিপরীতে যে কোণটা থাকবে সেটা কি মাইনাস হবে, বাকিগুলো কি প্লাস। তাহলে কস বি কোণ সমান আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড 2p/q। ওকে, এখন যদি আমরা লিখি যে কস বি কোণ, তাহলে কস বি কোণ কত, বি কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, বসে দিই, কস কস 180 মাইনাস আলফা, এবং এই 2p/q কি এর সাথে গুণ আকারে যায়, তাহলে এটা গুণ করেও দিতে পারি। তাহলে কি আসতেছে, ইন্টু 2p/q সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আর স্কোয়ারটাকে যদি এইদিকে দিই আর বাকি টার্মটুকু যদি এদিকে দিয়ে আসি, দেওয়া যায়, তাহলে কি এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হবে, প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই টার্মটুকু এদিকে গেলে কি হবে, মাইনাস 2p/q কস 180 মাইনাস আলফা। এখন দেখি যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে কস 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এরকম যদি কন্ডিশন থাকে, আমরা ত্রিকোণমিতিক রুলস অনুযায়ী জানি যে আসলে এটা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে, তাহলে আমাদের কি লিখতে হয়, যেহেতু এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 180 মাইনাস আলফা, এরকম একটা ত্রিকোণমিতিক রুলসে থাকে। তার মানে এই যে কোনটা আছে টোটাল এখান থেকে 180, তাহলে 180 থেকে যদি আলফা বাদ দিই, তার মানে কি এটা সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে। সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে ত্রিকোণমিতিক রুলস অনুযায়ী জানি আমরা কি আসলে কসটা কি থাকে, নেগেটিভ থাকে। তাহলে কস যদি নেগেটিভ থাকে, কারণ এখানে সাইন পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই কি নেগেটিভ, এখানে কস কি আছে নেগেটিভ হবে। তাহলে এই যে কস 180 মাইনাস আলফা, তার মানে আমরা এই আলফাটুকু যদি চিন্তা করি, এখান থেকে এইটুকু কি 180 মাইনাস আলফা, এখান থেকে এইটুকু যদি আলফা হয়, এটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস 2p/q কস আলফা, অর্থাৎ এই 180-র জন্য কি হলো, এখানে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখন আমরা সরাসরি লিখতে পারি না যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস আলফা, অর্থাৎ এই যে ফর্মুলা ছিল, ফর্মুলা থেকে ওরা বলতেছে কি যে কোনো একটা সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহুকে যদি আমরা ভেক্টর চিন্তা করে নিই, তাহলে তাদের ঐকোণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ কি তার লব্ধি নির্দেশ করে। এই সূত্র থেকে আমরা লব্ধি পেলাম। এখন লব্ধির মানটা ধরে কত হতে পারে, এই লব্ধির মান হচ্ছে এটা, আর স্কোয়ার সমান হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস আলফা। আচ্ছা, এখন যদি আমি একটু চিন্তা করি যে এখানে যত ধরনের প্রতীক, এখানে তো দুইটা আছে, ওটা বাদ, আমরা অন্য কোনো একটা বলের ক্ষেত্রে যদি চিন্তা করি, কোনো একটা সামুদ্রিকের বল, সামুদ্রিক যে কোনো একটা ব্যবস্থা কি বল ব্যবস্থার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কি হইতেছে যে যত ধরনের বল আছে সবগুলোকে আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্সকে বের করতে পারি, এবং কি করতে পারি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে বের করার পর আমরা টোটাল যদি বের করি, বের করার পর দেখলাম যে একটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা এইদিকে বরাবর চলে গেছে, এবং এটাকে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল বরাবর থাকবে, এবং ভার্টিক্যাল ফোর্স কি ভার্টিক্যাল বরাবর থাকবে। তাহলে এইখান থেকে যদি আমরা একটু দেখি যে এই যে কোনটা একটা ভেক্টর, এটা এবং এটা কি আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে, কারণ সামেশন অফ হরিজন্টাল ফোর্স, ফোর্স বলে কি একটা ভেক্টর, ভার্টিক্যাল ফোর্স এটা কি একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মাঝামাঝি কোণ কত,
90 ডিগ্রি। যদি আমরা সবগুলো সামেশন করি তাহলে কি তাদের মাঝামাঝি কোণ অবশ্যই কি 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এই ফোর্স দুটার লব্ধি বল বের করতে চাই। তাহলে এই ফোর্স দুটার লব্ধি বল কোন দিকে যাবে? অবশ্যই এই দিক বরাবর যাবে। তাহলে এই ফোর্স দুটার লব্ধি কি এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে। তাহলে কোন দিকে যাবে সেটা ডিফাইন করবো আমরা এখান থেকে। দেখি আসলে তাহলে আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার। ওকে, এই পি স্কোয়ারটাকে এখন আমরা ধরবো কি সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার। আর পিটাকে আমরা এখন সামেশন অফ হরিজন্টাল ধরে ফেলছি, প্লাস কিউ স্কোয়ারটা কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার, প্লাস 2 সামেশন অফ হরিজন্টাল সামেশন অফ ভার্টিক্যাল ইনটু কস আলফা সমান এখন তাহলে কত হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে কি আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো উপাংশে বিভক্ত করে ফেলছি, তাহলে কত হবে 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান কত? 0। যদি কস 90 ডিগ্রি মান 0 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আর স্কোয়ার সমান সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। আর এটুকু টার্ম কি হয়ে যাবে তখন 0 হয়ে যাবে, কারণ cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা সরাসরি কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি করবো যে আমরা লব্ধির মান যদি নির্ণয় করি তাহলে তার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কোয়ার এবং ওই বস্তুটার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার যদি আমরা করি তাহলে কি করবো এখানে লব্ধি স্কোয়ার পাবো। তাহলে লব্ধি যদি সরাসরি লব্ধিকে বের করতে চাই তাহলে কি করতে হবে আর সমান √ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কোয়ার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। এভাবে কি করতে পারি আমরা আর এর মানটা বের করতে পারি। তার মানে সামুদ্রিকের সূত্রের সাহায্যে আমরা কি করলাম লব্ধির মানটা বের করলাম। এখন যদি চাই লব্ধির দিক কত, লব্ধির দিকটাও কি বের করতে হবে। তাহলে লব্ধির দিকটা এবার চলো বের করি। তাহলে লব্ধির দিকটা বের করবো। তাহলে লব্ধির দিক বের করার জন্য কি করবো এই রেখাটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, বর্ধিত করলাম এবং উপর থেকে এই রেখাটাকে উপরে কি করলাম একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম তাহলে এটা যদি কিউ হয় এটুকু কত, এটা যদি কোণ হয় আলফা, তাহলে আমি এটুকু বের করতে পারবো না। আমরা জানি সাধারণত ক্ষেত্রে কি এটুকু যদি বি হয় এখান থেকে এইটুকু কত হবে। আমরা সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের সূত্র থেকে বা ওই লম্ব ত্রিভুজ এসব থেকে জানি কি যে এটা যদি কিউ হয় এটা যদি আলফা হয় তাহলে এখান থেকে এটুকু কি হবে ত্রিভুজের সাথে ভূমির সম্পর্ক কি cos থিটা, cos আলফা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে cos আলফা সমান কি ভূমি কত ধরে নিচ্ছি কোনো ভূমিটা বের করবো ভূমি আর অতিভুজ কত কিউ। তাহলে এই ভূমি সমান কি লেখা যায় কিউ cos আলফা, ভূমি হচ্ছে কিউ cos আলফা। ওকে, তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি কি কিউ cos আলফা। এখন আমি লম্বটাও বের করতে চাই, লম্বটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে অনুরূপ ভাবে লম্বের সাথে অতিভুজের একটা সম্পর্ক আছে, তার সাথে সাইন থিটার সাথে। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সেখান থেকে আমরা বের করতে পারি এটা কি লিখতে পারি যে কিউ সাইন আলফা। এটুকু যদি বের করতে পারি এখন আমাদের কোনটা আসলে লব্ধির যে কোণ থিটাটা বের করতে, এই থিটা বের করার জন্য আমরা এখন ত্রিভুজ এটাকে চিন্তা করছি না, এটা নেই। ত্রিভুজ কি এ সি এবং এটাকে একটা ধরে নিই, বললাম যে এটা হচ্ছে ই। তাহলে ত্রিভুজ এ সি ই লব্ধির দিক নির্ণয় করতে হচ্ছে, তাহলে লব্ধির দিক ত্রিভুজ এ সি ই হতে আমরা ট্যান থিটা সমান কি জানি, এটা যদি কোণ হয় তাহলে ট্যান থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি কিউ সাইন আলফা, ভূমি হচ্ছে কি পি প্লাস কিউ কস আলফা। আমরা ট্যান থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি। ওকে, কারণ ট্যান থিটা সমান কি লম্ব কত কিউ সাইন আলফা, অথবা আমরা ধরে নিলাম যে সি সি ই, আর ভূমি কত ভূমি এখান থেকে এইটুকু এ বি প্লাস বি, হচ্ছে কি এ বি প্লাস বি ই, এটুকু ধরে নিচ্ছি আর কি আপাতত। তাহলে ট্যান থিটা সমান সি মান কত, সি হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড এ বি কত পি, পি প্লাস বি কত কিউ। তাহলে আমরা ট্যান থিটা সমান কি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। কিন্তু আমরা যদি চিন্তা করি এরকম যদি থাকে আমাদের এটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল, অর্থাৎ আমাদের যত ধরনের ফোর্স আছে সবকটা ফোর্সকে ক্যালকুলেশন করে আমরা কি করলাম যে সামেশন অফ হরিজন্টালে পরিণত করছে এবং সামেশন অফ ভার্টিক্যাল অর্থাৎ দুইটা ফোর্সে পরিণত করছে। যত ধরনের ফোর্সে থাকে না তাদেরকে উপাংশ বিভক্ত করে, উপাংশ বিভক্ত আমরা একটু পরে দেখবো।
আপাতত ধরে নিচ্ছি যে উপাংশিক বিভক্ত করে সামেশন অফ হরিজন্টাল ফোর্স করে ফেলেছি এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করে ফেলেছি। তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি করতে পারে? সেক্ষেত্রে আমার থিটাটা কত, ট্যান থিটা সমান কত লিখতে পারি আমি? তাহলে আমার লব্ধিটা কোন দিকে চলে যাবে? ডেফিনেটলি লব্ধির একটা মান পাইছি, বললাম যে লব্ধিটা এদিক বরাবর আছে, তাহলে লব্ধি নিচেরটার সাথে ধরলাম যে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ওকে, তাহলে থেটা ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমার এখানে ফোর্স গুলো আসলে নির্ণয় করতে হবে। তাহলে ফোর্স গুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে এটা কি, এটা আর শুরুতে আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম যে আসলে ভেক্টরকে আমরা যে কোনো উপায়ে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। এই ট্রান্সফার সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি এটা হয়, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স এই পর্যন্ত যে ভেক্টর একটা নিলাম এটুকু কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স তার দিক এবং মানের কোনো ধরনের পরিবর্তন করিনি। এবং এই ভার্টিক্যাল ফোর্সটাকে যদি এখানে দিই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, দেখো তো আমি তার মানের বা দিকের কোনো ধরনের পরিবর্তন করছি, করিনি। এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে ছিল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এ 90 কি আনুভূমিক বরাবর ছিল সামেশন অফ হরিজন্টাল ফোর্স। আমি ওই অবস্থানে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর এখন আমি কি করতে চাই, এই থিটার মানটা বের করতে চাই এটার রেসপেক্টে। তাহলে এটার রেসপেক্টে যদি থিটার মানটা নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে, ট্যান থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে, এই যে একটা ত্রিভুজ যদি চিন্তা করি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে লম্ব কত, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হচ্ছে লম্ব, ভূমি কত সামেশন অফ হরিজন্টাল ফোর্স। অর্থাৎ ভূমির সাথে যদি তুমি কোণ নির্ণয় করতে চাও তাহলে এটা কি করতে হবে, যে ট্যান থিটা বা থিটাটাকে তুমি যদি নির্ণয় করতে চাও যে থিটা সমান ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এই যে মানটা তুমি বের করলা এই মানটা হচ্ছে কি মূলত লব্ধির দিককে নির্দেশ করতেছে। আসলে এর আগে কি বের করলাম আমরা, যে লব্ধি, লব্ধি সমান কি ছিল, লব্ধি কি ছিল, আর সমান রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। এই দুটা ফর্মুলা আমাদের আসলে এখানকার যে ফোর্স সিস্টেম আছে সেই ফোর্স সিস্টেমের লব্ধি এবং তার দিক নির্ণয়ের জন্য বারবার 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 ব্যবহৃত হয়। এই জন্য এই দুটি অন্তত মনে রাখতে হবে এবং কিভাবে কি কোনটা নিয়ে আসলাম সেটা অলরেডি আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো আর কি। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাকে আসলে প্রত্যেকটা ফোর্সকে সাম্যাবস্থায় নিয়ে আসতে হবে। সাম্যাবস্থা অর্থ কি, স্থির অবস্থায়। স্থির অবস্থায় না নিয়ে আসলে আসলে আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো না। কেন পারবো না, কারণ হচ্ছে সাম্যাবস্থার শর্ত কয়টা আমরা জানি, তিনটা। সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান কি জিরো হতে হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান জিরো হতে হবে, সামেশন অফ মোমেন্ট সমান জিরো হতে হবে। তাহলে এখানে মূলত আমাদের সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স লাগে, যেহেতু আমরা ফোর্স নিয়ে কাজ করছি। তাহলে সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল যদি আমরা জিরো করতে চাই তাহলে বস্তুটাকে কি করতে হবে, স্থির করতে হবে। সে বস্তু যদি গতিশীল থাকে তাহলে অবশ্যই তার কি সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল কি থাকবে না, জিরো হবে না, কখনোই জিরো না। আর জিরো না হলে আমরা ওই শর্ত এখানে বসাতে পারবো না। সামেশন অফ হরিজন্টাল ফোর্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো করতে হলে বস্তুকে কি করতে হবে, অবশ্যই স্থির অবস্থায় নিয়ে আসতে হবে। যদি স্থির অবস্থায় না নিয়ে আসতে পারি তাহলে আমরা সলিউশন করতে পারবো না। আবার বলছি, তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে আসলে কিভাবে আমরা কোন একটা গতিশীল বস্তু হোক বা কোনো একটা দিকে লব্ধিপ্রাপ্ত কোন একটা বস্তু হোক তাকে আমরা কিভাবে সাম্য অবস্থায় নিয়ে আসতে পারি, তার জন্য কয়েকটা শর্ত এখানে আমাদের ফলো করতে হবে। তাহলে বস্তুকে ধরলাম যে এখানে এই ও বিন্দুতে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে একটা পি দিকে বা একটা কিউ এর দিকে, আরে এই বস্তু এদিকে যদি টান দেয়, এ যদি এদিকে টান দেয় তাহলে লব্ধিটা অবশ্যই এদিক বরাবর কোন একটা দিকে হবে। দিকটাকে ধরলাম থিটা এবং লব্ধিটাকে ধরে নিলাম কি আর। আমরা এখন লব্ধিটাকে বের করতে পারি যে আর সমান কি রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার বের করে ফেলবো। এবং এই থিটাটাও কি, থিটাটা সমান কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে দেখো যে বস্তুটাকে আগে স্থির করতে হবে। স্থির করতে গেলে কি করতে হবে, যদি সাম্যাবস্থায় বলা থাকলে লব্ধি থাক বা না থাক লব্ধিকে উল্টাতে হবে না। অর্থ কি, অর্থ হচ্ছে আমরা এই লব্ধিটাকে উল্টানোর অর্থটা কি হচ্ছে, যে এদিকে দেখো এদিকে যে ফোর্সটা আসতেছে এদিক বরাবর কি গতিশীল হবে। এর গতিকে যদি আমরা আটকাতে চাই তাহলে তার বিপরীত দিকে একই সেম ডিরেকশন অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তার বিপরীত দিকে যদি একদম সমান এটা যদি আর হয়, এদিকে যদি আর ফোর্স ক্রিয়েট করি, দেখো তো এদিকে সে গতিশীল ছিল আর থিটা ডিগ্রি কোণে, তার বিপরীত দিকে কি আর থিটা ডিগ্রি কোণে যদি আমি আরেকটা টান দিয়ে রাখি তাহলে কি বস্তুটা স্থির হয়ে যাবে। আমার মূল কাজ হচ্ছে কি এখানে স্থির করা। তাহলে আমার প্রথম কন্ডিশনটা কি বলতেছে, যে সাম্য অবস্থায় বলা থাকলে, মানে আমি তো চাই সাম্য হতে, কিন্তু ও বলে দিচ্ছে আগে থেকে সাম্য অবস্থায় আছে, মানে কি সাম্য অবস্থায় বলা থাকলে মানে সাম্য অবস্থায় আছে। তাহলে লব্ধি এখানে থাক আর এখানে থাক যেখানে থাক আমার কি উল্টান দরকার আছে, নাই। কেন, কারণ বস্তুটাকে আমাকে কি করতে হবে না, থামাতে হবে না বা স্থির করতে হবে না বা সাম্য অবস্থায় করতে হবে না, কারণ অটোমেটিক আগে থেকেই সাম্য অবস্থায়
আছে। এরপরে 2 নম্বর আরেকটা কন্ডিশন, স্থির অবস্থা বলা নেই, কোনো কিছু বলা নেই, কিন্তু লব্ধি দেওয়া আছে। এরকম লব্ধি দেওয়া আছে অথবা লব্ধি বলা আছে, যে লব্ধি বলা এত। তাহলে দেখো তো, এই দুটো ফোর্সের ক্ষেত্রে যদি আমরা পি কিউ চিন্তা করি, দুটো ফোর্স যদি চিন্তা করি, তার লব্ধিটা কি? আর না, এদিকে আসতেছে। এখন এ কি আসলে স্থির আছে? অবশ্যই নাই। এই বিন্দু থেকে সে কিন্তু স্থির নাই, সে কি করতেছে? এদিকে গতিশীল অবস্থানে আছে। তাহলে আমাকে আটকাইতে হবে। আটকাইতে গেলে কি করতে হবে? এই তার টোটাল ফোর্স কত হয়? থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে আর এদিকে এই সমান ফোর্স যদি তার বিপরীত দিকে আমি দেই, তাহলে কি হবে? ধরো এদিকে কেউ টানতেছে 100 কেজি বলে, আমি এইদিকে যদি 100 কেজি বলে টান দিই তার বিপরীত দিকে, তাহলে কি হয়ে যাবে? অবস্থাটা স্থির হয়ে যাবে। এই জন্য মূলত আমরা কি করি এখানে, লব্ধি সাম্যাবস্থা যদি না বলা থাকে তো নেই, অথবা কোনো কিছু বলা নেই, শুধুমাত্র লব্ধি বলা আছে, তাহলে কি করতে হবে? লব্ধিটাকে আমাদের উল্টাই দিতে হবে। কেন উল্টাই দিতে হবে? কারণ ওই সমপরিমাণ ফোর্স আমরা এদিকে একটা ক্রিয়েট করে দিলাম, যাতে বস্তুটা স্থির অবস্থায় থাকে। এরপর 1 নম্বর শেষ, 2 নম্বর হলো। এবার 3 নম্বর যদি চিন্তা করি, দেখো 3 নম্বর কি বলতেছে? সাম্যাবস্থার জন্য বললে লব্ধি উল্টাতে হবে। তো সাম্যাবস্থার জন্য এই কথার অর্থ কি? সাম্যাবস্থায় বলা থাকলে মানে কি সাম্যাবস্থায় আছে, আর সাম্যাবস্থার জন্য মানে সাম্যাবস্থায় সেটা কি এখনো আসে নাই। সাম্যাবস্থার জন্য বলতে সাম্যাবস্থায় তাকে নিয়ে আসতে হবে। তাহলে সাম্যাবস্থা নিয়ে আসতে গেলে কি করতে হবে? সে গতিশীল ছিল, তাকে তার বিপরীত দিকে, গতির বিপরীত দিকে সেম ফোর্স যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কি হিসেবে বস্তুটা থেমে যাবে। অর্থাৎ সাম্যাবস্থার জন্য বললে আমাদের লব্ধিটাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে। লব্ধি উল্টাতে হয় কিভাবে? আর ঠিক যেটি যত ডিগ্রি করে যাবে তার সেম, তার বিপরীত দিকে কি তত ডিগ্রি কোণে আসবে। অর্থাৎ এটার সাথে এটার পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এভাবে আমরা কি করব? আমাদের যে ফোর্স গুলো আছে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং লব্ধি, এই সম্পর্কিত লব্ধি কেন উল্টাইতে হয় এই সম্পর্কিত আমরা তথ্যগুলো জানলাম। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো যখন শুরু করব, তখন দেখবা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যারা কোণ নির্ণয় করতে পারে খুব দ্রুত, তাদের জন্য এই অধ্যায়টা সবচাইতে সহজ হয়। যদি কোণকে তুমি খুব সহজেই নির্ণয় করতে পারো, যদি কোণকে নির্ণয় করতে না পারো, তাহলে তোমার জন্য অনেকটাই কষ্টকর হবে, তবে পারবা। এখন আমরা চিন্তা করি যে এইটা আর এইটা একটাকে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার অর্থ কি? তাদের যে কোণ সেটা কি সমান। তাহলে এটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, এটাও কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা লাগবে। তার মানে এরকম যদি থাকে, অথবা এটা যদি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাও 100 ডিগ্রি অ্যাঙ্গেল, এবার ধরে নিতে পারি। তো আমরা এই রেখা এবং এই রেখায় দুটার কি কোণ সমান হওয়ার কারণে আমরা বলেছি কি দুটা সমান্তরাল রেখা। দুটো সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা দ্বারা আমরা ক্রস করি, তাহলে এখানে কি কি কোণ উৎপন্ন হয় সেটা আমরা দেখবো। দেখো, এই কোণটা যদি থেটা ডিগ্রি উৎপন্ন করে, তাহলে এই কোণটা কত হবে? একই তো কোণ, অনুরূপ কোণ। তাহলে এই কোণটা যদি থেটা হয়, এই কোণটা কি হবে? থেটা। কারণ এই যে রেখা, এই রেখা, দুটো রেখা কি সমান্তরাল রেখা। দুটো সমান্তরাল রেখায় যদি আরেকটা রেখাকে দ্বারা সেট করা হয়, তাহলে তাদের ভিতরে যে কোণ উৎপন্ন হয়, এই কোণগুলোকে বলছি আমরা অনুরূপ কোণ। এখানে যে কোণ উৎপন্ন করবে, এখানে কি, কারণ এই রেখা আর এই রেখা, এই রেখা এই রেখা, দুটোর ক্ষেত্রে কি সমান সমান। এজন্য এখানে থেটা হলেও কি এখানে থেটা উৎপন্ন করবে। এখন আমরা তো যদি বিপরীত দিকে আসি, যদি এটা থেটা হয়, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই থেটা। এটা এই রেখা যদি হরিজন্টাল সাথে থেটা হয়, তার বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, এখানে কি হবে? থেটা ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে অনুরূপ ভাবে কি এটাও থেটা না? এই যে কোণ, এই কোণ, এই কোণটাকে বলতেছি আমরা কি বিপ্রতীপ কোণ। এই কোণটার এই কোণটাকে বলতেছি কি অনুরূপ কোণ। এই কোণটার এই কোণটাকে বলতেছি বিপ্রতীপ কোণ। এখন দেখো, এই যে এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, এটা কি সমান হয়ে গেছে। এটা থেটা, এটাও থেটা। তার মানে এরকম যদি দুটা রেখা থাকে, সমান্তরাল যদি দুটা রেখা থাকে, দুটা রেখার এই কোণ আর এই কোণ কি আমরা পরস্পর সমান লিখতে পারি। এই যে সমান লেখা, এই সমানটাকে বলতেছি আমরা কি একান্তর কোণ। অর্থাৎ এই কোণ আর এই কোণ দুটো সমান্তরাল সরল রেখায় যদি অন্য একটা রেখা সেট করে, তাহলে তাদের ভিতরে যে কোণগুলো উৎপন্ন হয়, এই কোণ এবং এই কোণ যে সমান, তাকে বলতেছি কি আমরা একান্তর কোণ। এই কোণগুলো সম্পর্কে একটুখানি ধারণা লাগবে আর কি। এবার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করতে পারি আমরা? ধরো কোন একটা বস্তু এখানে অবস্থান করছে, তার আগে আমরা একটু জানি যে আসলে নিউটনের তৃতীয় সূত্রটা আসলে কি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? তাহলে আমি এই যে এখানে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর ফলে কি হচ্ছে? আমি কিন্তু এখানে নিচের দিকে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ মাটি আমাকে সেম প্রতিক্রিয়া উপরের দিকে দিতেছে। অর্থাৎ আমি যে পরিমাণ ফোর্স তাকে নিচের দিকে দিতেছি, মাটি কি করতেছে ঠিক সেম পরিমাণ ফোর্স আমাকে উপরের দিকে দিতেছে। তুমি যদি দেখো কাদা মাটিতে দাঁড়াও, তাহলে কি ঘটবে? কাদা মাটি দাঁড়ালে কি হয়? নিচের দিকে যেতেই থাকবে। কেন থাকো? কারণ হচ্ছে কাদা
তোমাকে যে পরিমাণ প্রতিক্রিয়া বা উপরের দিকে ফোর্স, তুমি এদিকে ফোর্স দিচ্ছ, তার বাধা দেওয়ার যে ফোর্সটা অর্থাৎ প্রতিক্রিয়া ফোর্স, সেই প্রতিক্রিয়া বল দেওয়ার ক্ষমতাটা অনেক কম। যে কারণে কি হয়, যতক্ষণ না সে পরিপূর্ণভাবে, তোমার যদি ওয়েট হয় 50 কেজি বা 60 কেজি, তাহলে ও ঠিক 60 কেজি ওয়েটকে উপরের দিকে যতক্ষণ না দিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত তুমি নিচের দিকে যেতে থাকবা। অর্থাৎ কোনো একটা বস্তু অন্য একটা বস্তুর সংস্পর্শে থাকলে তারা কি করে, তারা পরস্পরকে প্রতিক্রিয়া দেয়। এবং এই প্রতিক্রিয়াটা কিভাবে দেয়, যে সমতলে অবস্থান করবে সেই সমতলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ লম্ব ভাবে প্রতিক্রিয়া দিবে। কোন কোন লম্ব হবে, যে সমতলে অবস্থান করবে। আমরা যদি একটা বস্তুকে ধরে নিই, এটা একটা কোন একটা বস্তু, এই বস্তুটা এখানে আছে। এখন এই বস্তুটা ধরলাম এর একটা ভূমি, মাটি, মাটির উপর এরকম একটা বস্তু দিয়ে রাখছি, যার ওয়েট, আমরা জানি ওজন কি সব সময় কি সোজা নিচের দিকে কাজ করে। এর কোনো ধরনের ব্যত্যয় নেই, সবসময় কি নিচের দিকে কাজ করে। তার মানে কি, তার ওয়েটটা সবসময় নিচে কাজ করছে। ওকে, এখন এই বস্তুটা কোন তলে আছে, একটা সমান্তরাল হরিজন্টাল তলে আছে, অর্থাৎ আনুভূমিক তল বরাবর আছে। তাহলে এই বস্তুটা এখানে রাখলাম। ওকে, এখন মাটি কি করতেছে, সেম পরিমাণ, এর যে পরিমাণ ওয়েট নিচে দিকে দিয়েছে সেম পরিমাণ ওজন কি সে উপরের দিকে দেবে। যদি উপরের দিকে না দিত তাহলে কি হতো, বস্তুটা নিচের দিকে নামতে শুরু করতো। বাট এখানে বস্তুটা নামছে না। কেন নামছে না, কারণ আমরা ধরে নিচ্ছি যে এখানে মাটি কি, ও যে পরিমাণ বল প্রয়োগ করতেছে নিচের দিকে বেশি, তার কি সেম পরিমাণ ফোর্স উপরের দিকে দিতেছে। এই জন্য কি এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে। এখন কোশ্চেন হচ্ছে, যদি মাটি বেশি পরিমাণে উপরের দিকে প্রতিক্রিয়া বল দিত তাহলে কি হতো, আমার ওজন নিচের দিকে কম, মাটি উপরের দিকে ধাক্কা দিচ্ছে বেশি, তাহলে কি হতো, আমি উপরের দিকে চলে যেতাম, শূন্যে ভাসতো। তাহলে এখানে কি শূন্যে ভাসছে না, তার মানে কি, যে পরিমাণ বল দিচ্ছে নিচের দিকে ঠিক সেম পরিমাণ উপরের দিকে দিচ্ছে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে কি করবে, যে এইটা তল, হরিজন্টাল তল, আমরা বললাম একটু আগে যে প্রত্যেকটা যেখানে বস্তু রাখবো আর ওই তলের উলম্ব বরাবর কি করবে, একটা রিয়াকশন দেবে। তাহলে এই রিয়াকশনটা কত, আর এটা একটা সহজ একটা আহ, বস্তু ছিল আর কি, আনুভূমিক বরাবর ছিল, তার আনুভূমিক উপর দিকে ছিল। এখন আমরা দেখি যে ইনক্লাইন বস্তু যদি থাকে, ইনক্লাইন বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি ধরনের কার্যক্রমগুলো ঘটতে পারে, এখানে একটু দেখি। ধরো এটা একটা এরকম একটা অবস্থানে আছে, ধরে নিলাম যে এটা একটা তল, এরকম তল, যেখানে কি বস্তুটা এই অবস্থানে আছে। তাহলে বস্তুর ভর আমরা জানি সবসময় কি করে, সোজা নিচের দিকে কাজ করে। তাহলে বস্তুটা এখানে ধরলাম, এই বস্তুর ভর সোজা নিচের দিকে ডব্লিউ পরিমাণ কাজ করবে। ওকে, এখন এই যে বস্তুটা আছে কোন একটা তলের সাথে সংস্পর্শ করে আছে, তাহলে অবশ্যই এই তলটা কি করবে, তাকে একটা রিয়াকশন দিবে। কিভাবে দিবে, এই তলের লম্ব বরাবর, মানে এই তল কোনটা, এটা না, এই তলের উপরে এই বস্তুটা আছে, তাহলে এই তল কি করবে, একে লম্বভাবে দিবে। তাহলে এই তল যদি একে লম্বভাবে রিয়াকশন দেয়, তাহলে কিভাবে যাবে বস্তুটা, এই দিক বরাবর। আর কিন্তু এটুকু বলতে পারি যে রিয়াকশনটা কি এর লম্ব বরাবর দিবে, তাহলে এর লম্ব বরাবর কি, আর চলে গেল। এখন এটা আমরা ফ্রি বডি করতে চাই। ফ্রি বডি কেমন, এটা যদি ফ্রি বডি করে, ধরো এটা যদি একটা ফোর্স থাকে পি ফোর্স, তাহলে আমরা এটা ফ্রি বডি সুন্দর করে ফেললাম যে এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। এরকম একটা ফ্রি বডি আমরা এই ইনক্লাইন যে ফোর্সটা আছে, এই ইনক্লাইন যে বস্তুটা আছে তার জন্য করতে চাই। আর তার জন্য করতে গেলে আমাকে কি করতে হবে, ওকে, ডব্লিউ নিচের দিকে, বললাম যে এদিকে একটা ফোর্সও কাজ করতেছে, পি ফোর্স, তাহলে ডব্লিউ হলো নিচের দিকে, আর হচ্ছে এদিকে বলো। এখন আমি আর কে কোন দিকে দেবো, এটা আমি এটা কি ধরবো, এটা তো বুঝতেছি না। তাহলে এখন যদি আমরা এটাকে বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই কোণটা কত, আমরা এইটাকে যদি অ্যাক্সিস হিসেবে চিন্তা করে দেয়, বললাম যে এটা একটা অ্যাক্সিস, তাহলে এটা যদি এরকম হলো, যে এরকম না, এটা হচ্ছে আর এই বরাবর, তাহলে আমরা এই রেখাটাকে এখানে ডব্লিউ না লিখে এই রেখাটাকে এইদিকে ধরলাম, তাহলে এই রেখাটা কি হবে, এটা এই রেখাটা, এই রেখা, তাহলে আমরা অনুরূপ ভাবে এখানে লিখতে পারি না, যে এইদিকে ফোর্স হচ্ছে আর, ঠিক আছে, আর ডব্লিউ কি এই রেখা থেকে এই দিকে সরে আসছে, এই দিকে সরে আসছে ডব্লিউ, তাহলে এই কোণটুকু কত, আর পিটা কি এই রেখা বরাবর আছে, আমরা এই রেখা কোণটাকে ধরছি এটাকে, তাহলে এটাকে সমান কি লিখতে পারি, পি, এই কোণটুকু কত, এটুকু বের করতে, তাহলে এই কোণটুকু কি সমান, আমরা জানি এটা যদি থেটা হয় এটাও থেটা, কিভাবে থেটা হয় সেটা একটু যদি দেখার চেষ্টা করি। জানি যদি এটা থেটা হয় তাহলে কি এটাও থেটা হয়ে যায়, তাহলে এটা থেটা হলে আমরা এটাও থেটা দিয়ে রাখলাম, তাহলে এটা কমপ্লিট করে রাখলাম। এখন একটু দেখার চেষ্টা করি যে আসলে এইটা কিভাবে থেটা হয়, সেটা যদি একটু দেখি। তো শুরুতে একটু দেখি, যে ধরে নিলাম যে এই কোণটা নাই, এই রেখাটা নাই, এই যে আমার হাতে এখানে যে
রেখাটা আছে, ডব্লিউ রেখা, এই রেখাটা নাই। তাহলে এটা ধরে নিতেছি যে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। একটু আগে দেখলাম যে এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্ব ভাবে সে কি করছে, রিয়াকশন দিচ্ছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্ব ভাবে রিয়াকশন দিলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি ধরে নিচ্ছি যে এই রেখাটা নাই। তাহলে এইখান থেকে এই এইখান থেকে এইটুকু কত, 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হবে। কারণ কি, সে একদিকে 90 ডিগ্রি হবে, চারদিকে সব দিকে কি সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, আমরা জানি একটা ত্রিভুজের টোটাল কোণ কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তাই একটা ত্রিভুজের কোণ যদি হয় 180 ডিগ্রি, তাহলে আমরা সি কোণটাকে নির্ণয় করতে চাই। তাহলে সি কোণ সমান কি লেখা যায়, 180 ডিগ্রি বাদ যাবে কি এতটুকু এতটুকু, তাহলে কি এখান থেকে কোণটা বের হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি, টোটাল কোণ 180 ডিগ্রি, এখান থেকে আমরা বাদ দিব 90 মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি বাদ দিলাম এবং থিটা ডিগ্রি বাদ দিলাম। তাহলে কি আসলো, সি কোণটা বের হয়ে গেল। এবার আসি, এবার আমরা এখানকার এইটুকু কোণকে নির্ণয় করতে চাই। এই যে এই কোণটুকু, এই কোণটুকু যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমি এখানে সি কোণটা জানি, যে বের করে ফেললাম। তাহলে এটা সমান কত হয়, এটা সমান একটু বের করে ফেলি, যে 90 মাইনাস থিটা হয়। তাহলে এখন যদি এটার একটা নাম দাও, এটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এটা ত্রিভুজ ডি বি সি, অর্থাৎ ডি, এই যে বি সি, এটাকে যদি ধরে নিই, তাহলে ত্রিভুজ ডিবিসি হতে কি পাই, আমি বিকরণ নির্ণয় করতে হবে। এখন দেখো তো, এই যে ডব্লিউ যে রেখাটা আছে, এটা কি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সি কোণ আমরা জানি। তাহলে এই কোণটাকে বের করা পসিবল, পসিবল কিভাবে, দেখো আমরা বি কোণ বের করবো। তাহলে বি কোণ সমান কি, একটা ত্রিভুজের কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি, এই সি কোণ তো আমরা জানি, মাইনাস সি কোণ, আর বি কোণ বের করতে চাই, এই বি কোণ বের করতে চাইলে মাইনাস সি কোণ মাইনাস ডি কোণ, মাইনাস ডি কোণ। এখন দেখো আমরা এখানে যদি বি কোণটাকে নির্ণয় করতে চাই, 180 ডিগ্রি মাইনাস সি কোণ কত, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মাইনাস ডি কোণ কত, 90। বি কোণ সমান কত, 180 মাইনাস 90 মাইনাস দ্বারা গুণ করি প্লাস থিটা মাইনাস 90। তাহলে এই -90 -90 -180 প্লাস 180 কাটা গেলে কি থাকে, থিটা। তাহলে বি কোণ সমান কত, থিটা। এই যে দেখো আমরা এখানে যে মানটা লিখে ফেলছি, সেটা হচ্ছে কি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ কোন একটা ইনক্লিনেশন বস্তুকে যদি আমরা, এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা। এই ঠিক এই পর্যায়ে থেকে আমরা এখানে লিখলাম আর পি ডব্লিউ। অর্থাৎ এভাবে আমাদের কি করতে হবে, ফ্রি বডি গুলোকে অঙ্কন করতে হবে। কিভাবে কোনটাকে করতে হবে জাস্ট দেখো। ঠিক আছে, তো এই মোটামুটি ভাবে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের যে বল ব্যবস্থাপনা আছে, সেই বল ব্যবস্থাপনার আর যে থিওরিটিক্যাল পার্টটুকু ছিল, আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলিউশন করতে গেলে যে টার্মগুলো দরকার ছিল, সেই টার্মগুলোকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আসলে এতটুকু যতটুকু আমরা পড়লাম, ততটুকু যদি আমরা জানতে পারি, তাহলে আশা করি যে বল ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমরা সবকিছু আস্তে আস্তে বুঝে পড়ার চেষ্টা করব। আমরা যে প্রবলেম গুলো সলিউশন করবো, সেই প্রবলেম গুলো বিভিন্ন বইয়ের থাকতে পারে। এখানে আপনাদেরকে সাজেস্ট করব, একটা বই পারলে বাজার থেকে কিনে নেবা। বিভিন্ন ধরনের বই আছে এখানে, ধরো অপটিমাম, ফাউন্ডেশন, তারপর প্রযুক্তি, আরসিসি সহ আরো বিভিন্ন বই আছে বাজারে, অসংখ্য বই আছে। সেই বইগুলো থেকে তোমরা যদি যে কোনো একটা চুজ করে নাও, যে কোনো একটা বই বাজার থেকে কিনে নাও, কিনে নিয়ে কি করতে পারবা, যে পাশাপাশি আমরা যে প্রবলেম গুলো সলিউশন করবো, সেই প্রবলেম গুলো সেই বইগুলোতেই থাকবে, কোনো সমস্যা নেই। সেই বইগুলো থেকে আমরা কি করবো, এখানে কিছু প্রবলেম সলভ করব, পাশাপাশি নিজে প্র্যাকটিসের জন্য সেই বইটা থেকে সলিউশন গুলো করবা। আশা করি তোমাদের জন্য সেটা কি হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্রাকচারাল মেকানিক্সের থিওরিটিক্যাল ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।